ভাই ফেসবুকেরটাও স্টার্ট করে দিন। ওকে। আচ্ছা, আমরা দুই জায়গা থেকেই লাইভে চলে গেছি। আচ্ছা, আমাকে কি ক্লিয়ার শোনা যায়? আচ্ছা, ঠিক আছে, আমরা শুরু করে দিই। অলরেডি 5 মিনিট চলে গেছে। তো আমরা কালকে যেই পার্টটুকু শেষ করছিলাম তারপরে থেকে শুরু করতে চাই। ঠিক আছে, কালকে রাইট ফর্ম অফ ভার্বসের যেইটুকু পার্ট পড়ানো হয়েছিল তারপরে থেকে এই অংশটা, কিছুটা অংশ হয়তো তোমরা কালকের পিডিএফে দেখছো। সো আমি এখান থেকেই আবার শুরু করি। আমরা নর্মালি কি জানি যে কোথাও টু থাকলে টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, তাই না? এইটা হইলো আমাদের একটা স্বাভাবিক রুলস। সো এইখানে ব্যতিক্রমটা হইল যে টু থাকা সত্ত্বেও কিছু জায়গায় ভার্বের সাথে আইএনজি হয়। যেমন এই লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, এইসব থাকলে ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়। বি ইউজ টু, গেট ইউজ টু, এইসব জিনিসপত্র যদি থাকে, তোমরা কষ্ট করে এই জিনিসগুলো একটু মুখস্থ করে নিও। যে টু থাকলে নর্মালি ভার্বের বেস ফর্ম হয়, সেটা আমরা জানি। কিন্তু এইসব থাকা সত্ত্বে, মানে এগুলো থাকলে তখন তাদের পরে ভার্বের সাথে আইএনজি হয়। সো এইসব ওয়ার্ডগুলা যেগুলো কমন বেশিরভাগই, ক্যান নট হেল্প, ক্যান নট, অর বেয়ার, মাইন্ড, বি ইউজ টু, গেট ইউজ টু, অ্যাকাস্টম টু, অবজেক্ট টু, এইসব ওয়ার্ডগুলো একটু বেশি মাথায় রাখলেই হবে। এডিক্টেড টু, এইসব ওয়ার্ডগুলা। তো এরা থাকলে এদের পরে ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়। ঠিক আছে, দেখো আমরা কোশ্চেনে যাই। আই এম লুকিং ফরওয়ার্ড টু ড্যাশ ইউ, তাহলে এইখানে নর্মালি টু থাকলে আমরা কি দিতাম, ভার্বের বেস ফর্ম ইউজ করতাম। কিন্তু এখন যেহেতু এখানে লুকিং ফরওয়ার্ড টু দেওয়া আছে, এই জন্য আমরা চাইলেও এখানে ভার্বের বেস ফর্ম ইউজ করতে পারবো না। তো এখানে এক নাম্বার অপশন আছে টু সি, আরেক জায়গায় টু সিং দেওয়া আছে, টু অলরেডি এইখানে আছে এইখানে। সো আরেকবার টু দেওয়ার মানে হয় না। ঠিক আছে, তারপরে টু হ্যাভ সিন দেওয়া আছে। তো আমরা নর্মালি যেহেতু জানি যে লুক ফরওয়ার্ড টু থাকলে ভার্বের সাথে আইএনজি হয়, তাই এই অ্যান্সারটা বি। তোমরা অ্যান্সার দিতে থাকো। আচ্ছা, আজকেও কি ব্যাকগ্রাউন্ড সাউন্ড হচ্ছে?
আচ্ছা ভাই, ফ্যানের একটু সাউন্ড যাচ্ছে আর কি, কিন্তু ফ্যান বন্ধ করে দিলে আমার তো সাফোকেশন হয়ে যাবে। দেখো নেক্সট কোশ্চেনটা দেখো। রানা গেইভ আপ ড্যাশ। তো ওই রকম যেরকম ছিল, এই গেইভ আপে এমন একটা ফ্রেজ, এদের পরেও কি হয়, ভার্বের সাথে আইএনজি হয়। তো রানা গেইভ আপ ড্যাশ ফুটবল হোয়েন হি বিকেম ইনজোর্ড। তাহলে গেইভ আপ হলে এমন একটা ফ্রেজ যার পরে কি হয়, ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে এখানের অ্যান্সারটাও বি। আজকে একটু দ্রুত যাইতে হবে, অনেক পড়াশোনা, ঠিক আছে। দেখো পরের রুলসটা ছিল উড ইউ মাইন্ড। এটা দিয়ে এইবার অনেক জায়গায় প্রশ্ন আসছে, যদি তুমি কিছু মনে না করো, উড ইউ মাইন্ড। ওকে, উড ইউ মাইন্ড থাকলে ভার্বের সাথে আইএনজি হয়, পরবর্তীতে কি হয়, ভার্বের সাথে আইএনজি হয়। সো উড ইউ মাইন্ড বা উইল ইউ মাইন্ডও থাকতে পারে। ঠিক আছে, উইল ইউ মাইন্ড বা উড ইউ মাইন্ড এদের পরে কি হয়, ভার্বের সাথে আইএনজি হয়। তো এরকম একটা প্রশ্ন 24-25 আসছিল চিটাগং ইউনিভার্সিটিতে। উড ইউ মাইন্ড ড্যাশ সিম্পলি এ কাপ অফ টি। তাহলে এখানে অ্যান্সারটা হবে টেকিং, তাই না। ফর হ্যাভিং টেকেন দেওয়া আছে, টু টেক দেওয়া আছে, তো আমরা জানি ভার্বের সাথে আইএনজি হয়। আর এখানে কোনো প্রিপোজিশন হয় না, শুধু ভার্বের সাথে আইএনজি অনলি। নেক্সট কোশ্চেনটা দেখো। উড ইউ মাইন্ড ড্যাশ দ্য ডোর। তাহলে এখানেও সেম, উড ইউ মাইন্ড আছে, তারপরে ভার্বের সাথে আইএনজি হবে। অ্যান্সার বি। তাহলে এটাও 24-25-এর কোশ্চেন ছিল, অনেক জায়গায় এই প্রশ্নটা আসছিল এবার। তারপর দেখো ইউজ টু, বি ইউজ টু, গেট ইউজ টু, এদের রুলসটা একটু দেখো। আমরা নর্মালি যখন কোথাও শুধু ইউজ টু বা পাস্ট ফর্মের কোনো কিছু একটা, ওয়াজ ওয়ার, তারপর ইউজ টু থাকবে, বা শুধু ইউজ টু, এদের পরে ভার্বের বেইস ফর্ম বসে। এদের পরে কি বসে, ভার্বের বেইস ফর্ম। যদি ইউজ টু থাকে, ওয়াজ ওয়ার ইউজ টু থাকে, বা শুধু ইউজ টু থাকে, এদের পরে ভার্বের বেইস ফর্ম বসে। কিন্তু যদি প্রেজেন্টের কোনো অভ্যাস বোঝানো হয়, এম ইজ আর দিয়ে দেওয়া থাকে, তখন ভার্বের সাথে আইএনজি হবে। ঠিক আছে, যদি অ্যামিজার দিয়ে ইউজ টু থাকে, তার মানে বর্তমানকালের কোনো অভ্যস্ততা বোঝানো হয়, তখন সেইখানে ভার্বের সাথে আইএনজি হবে। ঠিক আছে, আর নর্মালি যদি ইউজ টু, ওয়াজ ইউজ টু বা ওয়ার ইউজ টু থাকে, তাহলে ভার্বের বেইস ফর্ম বসবে। আর অ্যামিজার দিয়ে ইউজ টু থাকলে ভার্বের সাথে আইএনজি হয়। সেম একই রকম যদি গেট দিয়ে দেওয়া থাকে, গেট ইউজ টু বা গট ইউজ টু, বা অ্যামিজার অন্য কোনো ইউজ টু, তাইলে আমরা এখানে বি ইউজ করি। বি, বি ইউজ টু যদি থাকে, সরি বি গেট ইউজ টু, তাহলে তখন গেটিং হয়ে যাবে, তাই না। বি গেটিং ইউজ টু থাকলে এদের সবার পরে ভার্বের সাথে আইএনজি হবে। ঠিক আছে, তাহলে আমরা মনে রাখবো নর্মালি ইউজ টু বা ওয়াজ ওয়ার ইউজ টু দেওয়া থাকলে অতীতকালের অভ্যস্ততা বোঝাইতে তখন ভার্বের বেইস ফর্ম হবে। আর অ্যামিজার দিয়ে ইউজ টু দেওয়া থাকলে বর্তমানকালের অভ্যস্ততা, বা গেট দিয়ে যদি ইউজ টু দেওয়া থাকে, গেট ইউজ টু, গট ইউজ টু, বা গেটিং ইউজ টু, অথবা অ্যামিজার দিয়ে, ওয়াজ ওয়ার দিয়ে গেটিং ইউজ টু, এতে থাকলে
ভার্বের সাথে আইএনজি দিতে হবে। ওকে, তাহলে আমরা কিছু কোশ্চেন দেখি এইখান থেকে। দেখো, ডিড ইউ ইউজ টু ড্যাশ উইথ ডলস, তাহলে এখানে ইউজ টু দেওয়া আছে। ডিড ইউ ইউজ টু, নর্মালি আসলে ডিড যদি না থাকতো তাহলে এটা ইউজ টুই হইতো, তাই না? ইউজ টু দেওয়া আছে, তাহলে ইউজ টু হইলে আমরা জানি এর পরে ভার্বের বেইস ফর্ম বসে। আর এখানে কি দেওয়া আছে? বি প্লেইড, প্লেইং, প্লেইড, আর হইলো প্লে। তাহলে আমাদের যে এখানে ভার্বের বেইস ফর্মটা আছে সেটাই দিতে হবে। তাহলে অ্যান্সারটা প্লে। আই এম ইউজ টু ড্যাশ কফি ইন দ্য মর্নিং। এইখানে ডিউর একটা প্রশ্ন ছিল এটা, তাহলে এইখানে বর্তমান কালের অবস্থাটা বোঝানো হচ্ছে যে এম ইউজ টু দেওয়া আছে, তাহলে বর্তমান কালের অবস্থা বোঝাইলে তখন আমরা জানি যে বর্তমান কালের অবস্থাটা বোঝাইতে এম ইজ আর এর পরে যদি ইউজ টু থাকে তখন সেই জায়গায় ভার্বের সাথে আইএনজি দিতে হয়। তাহলে এখানে কি কি অপশন আছে? ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রিঙ্কিং, ড্রিঙ্ক। তাহলে আমাদের অপশনটা, তোমরা দ্রুত কমেন্ট করতে থাকো, সি, তাই না? ড্রিঙ্কিং। তারপরে চিটাগংয়ের একটা প্রশ্ন দেখো, গ্র্যাজুয়ালি আই এম গেটিং ইউজ টু ড্যাশ। তাহলে এইখানে গেটিং ইউজ টু দেওয়া আছে, তাহলে আমরাও জানি এইখানে গেটিং ইউজ টু থাকলে ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে এইখানে কি কি আছে? স্পিকিং ইংলিশ হইতে পারে এই অপশন, স্পিক ইংলিশ, ভার্বের সাথে আইএনজি দেওয়া নাই। স্পিকিং ইংলিশ এই অপশনও হইতে পারে, আরেকটা স্পিক ইংলিশ এই অপশনও হবে না, স্পিক ইংলিশ এটাও হচ্ছে না। তাহলে হয় আমার এ অথবা বি, কিন্তু আমরা জানি ইংলিশ যেহেতু একটা সাবজেক্ট বা ভাষাকে বোঝানো হচ্ছে, এই জন্য এটা বড় হাতের অক্ষর হওয়া উচিত, ক্যাপিটাল লেটার হওয়া উচিত, তাই না? দুই জায়গায় স্পিকিং দেওয়া আছে, তো এই জন্য এটা ছোট হাতের অক্ষর দেওয়া আছে, স্মল লেটার দেওয়া আছে, যার কারণে এই অপশনটা আমরা নিতে পারতেছি না। একটু ট্রিকি করে দিছে, যেন দেখেই তুমি ভার্বের সাথে আইএনজি দেওয়া আছে এ নাম্বার অপশনটা দাগিয়ে ফেলো। ঠিক আছে, তাহলে এখানের অপশনটা হবে সি। দেখো, হোয়াইল দিয়ে দেওয়া ছিল, তো আমরা হোয়াইলের পরে মনে রাখবো যে হোয়াইল থাকলে তারপরে ভার্বের সাথে আইএনজি হয়, প্রেজেন্ট পার্টিসিপল হয়, পরের অংশটুকু যাই থাকুক, এই অংশটুকু হোয়াইলের পরে যদি ডিরেক্ট ভার্ব থাকে, অন্য কোনো কিছু না থাকে, তাহলে ডিরেক্ট সেটা ভার্বের সাথে আইএনজি হয়। এইখানে দেখো, হোয়াইল রিডিং আই লিসেন টু মিউজিক, হোয়াইল কুকিং শি ওয়াজ টকিং অন দ্য ফোন। তাহলে এখানে হোয়াইলের পরে যদি ডিরেক্ট ভার্ব থাকে তাহলে সেটা ভার্বের সাথে আইএনজি হবে, অথবা হোয়াইলের পরে যদি কোনো ক্লজ থাকে, হোয়াইলের পরে যদি কোনো ক্লজ থাকে, তাহলে এই হোয়াইলের পরে এখানে কি থাকলো? একটা ক্লজ থাকতেছে, যদি ক্লজ থাকে তাহলে সেইখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ঠিক আছে, পরের অংশটা পাস্ট ইনডিফিনিট হইতে পারে অথবা পাস্ট কন্টিনিউয়াসও হইতে পারে, কিন্তু হোয়াইলের সাথে অংশ যে ক্লজটা থাকবে, হোয়াইলের সাথে যে ক্লজটা থাকবে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, সেটা ওয়াজ ওয়ার দিয়ে ভার্বের সাথে আইএনজি হবে। তারপরের যে ক্লজটা সেটা পাস্ট ইনডিফিনিটও থাকতে পারে, যেটা বললাম আমরা, সেটা কন্টিনিউয়াসও থাকতে পারে। While I was watching TV, my brother was studying. Okay. তাহলে এখানে পাস্ট কন্টিনিউয়াস দেওয়া আছে, বাট এই পাশের অংশটুকুতে যেহেতু হোয়াইল দিয়ে দেওয়া আছে তাই এটাও পাস্ট কন্টিনিউয়াস দেওয়া আছে। এই পাশে যাই থাকুক, এটা পাস্ট ইনডিফিনিটও থাকতে পারে, বাট এই অংশটুকু পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ওকে, দেখো আমরা কোশ্চেনটা দেখি। হোয়াইল গোয়িং টু ক্লাস, তার মানে এই অংশটুকুতে কিন্তু অলরেডি ভার্বের সাথে আইএনজি দিয়েই দিয়ে দেওয়া
দেওয়া আছে, আর এই পাশেরটুকু পাস্ট ইনডিফিনিট বা কন্টিনিউয়াস হইতে পারে, পাস্ট ইনডিফিনিট বা কন্টিনিউয়াস হইতে পারে। ঠিক আছে, এটা ডিইউতে আসছিল, সি ইউনিট ডি ইউনিট দুই জায়গায় আসছিল। তো দেখো এই প্রশ্নটা, হোয়াইল গোয়িং টু ক্লাস ড্যাশ, পরের ক্লসটুকু কি হবে? তাহলে আমরা জানি ওই পরের ক্লসটুকুতে হয় কন্টিনিউয়াস হবে, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস হবে, অথবা পাস্ট ইনডিফিনিট হবে। ওকে, তাহলে এখানে দ্য ডগ বিট মি, এ ডগ বাইট মি, বিট মি, এ ডগ বাইট মি, এটা তো একদম প্রেজেন্টে দেওয়া আছে। হ্যাড বিটেন দেওয়া আছে, পাস্ট পারফেক্ট। আই ওয়াজ বিটেন বাই ডগ। তোমরা অ্যান্সার দিতে থাকো। তাহলে সি আর ই আগেই বাদ চলে গেছে। এখন দেখো এই অপশনটা আর এই অপশনটা, এই অপশনটার ভিতরে আগে কিন্তু কোথাও কোনো কিছু দেওয়া নাই। এখন কুকুরটা কোন কুকুরটা সেটা কিন্তু ক্লিয়ার না, যার কারণে এটা কি ডি না এ, এটা নিয়ে একটা কনফিউশন হবে। ঠিক আছে, তাহলে এ ডগ বিট মি, তাহলে এই অপশনটা হইতে পারে। ঠিক আছে, আর এটা হবে না কারণ আমি তো জানি না যে এই ডগটা কোনটা, নির্দিষ্ট করে দেওয়া নেই। আচ্ছা, একটু কষ্ট করে শোনো তোমরা, সাউন্ডের একটু প্রবলেম আছে। ঠিক আছে, ওকে, নেক্সট কোশ্চেনটা দেখো। মাই আঙ্কেল অ্যারাইভড হোয়াইল আই ড্যাশ টিভি। চিটাগংয়ের প্রশ্ন ছিল এটা। হোয়াইলের পরে আমরা জানি ডিরেক্ট যদি ভার্ব থাকে সেটা আইএনজি করে দিব, আর যদি সেটা একটা ক্লস আকারে দেওয়া থাকে তো এখানে বোঝা যেত যে এখানে একটা ক্লস, তাই না, একটা ক্লস হবে। তো ক্লস হলে সেটা অবশ্যই কন্টিনিউয়াস টেন্সে হইতে হবে, তাই না, আর এটা পাস্ট ইনডিফিনিটে দেওয়া আছে। তাহলে এই অংশটুকু পাস্ট ইনডিফিনিট দেওয়া আছে, আর পরের অংশটুকুতে তাহলে অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস হবে। তাহলে এখানের অপশনগুলো একটু দেখো। ওয়াস্ট, ওয়াজ ওয়াস্ট, হ্যাড ওয়াস্ট, আর ওয়াজ ওয়াচিং, উড ওয়াচ। তো এগুলো একটাও হচ্ছে না। অ্যান্সার হচ্ছে এই ডি, বলতেছো যে ডি হবে না, কিন্তু উড দেওয়া আছে, আমরা বারবার বলছি পাস্ট কন্টিনিউয়াস হবে। ঠিক আছে, পাস্ট কন্টিনিউয়াস, এই জন্য ওয়াজ ওয়াচিং। দেখো নেক্সট রুলসটা, হয়েন দিয়ে যদি দেওয়া থাকে, হয়েনের তিন রকমের ভেরিয়েশন দেখা যায়। যে হয়েনের সাথে যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে, তার মানে হয়েনের এক পাশে, যে কোনো এক পাশে হয়েনের সাথে পাস্ট কন্টিনিউয়াস থাকলে আরেকটা পাস্ট ইনডিফিনিট। হয়েনের সাথে যে কোনো এক পাশে ক্লস, তো দুই পাশের দুই ক্লসে, যেহেতু এখানে একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করে এরা, কমপ্লেক্সে আমরা জানি একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে, একটা প্রিন্সিপাল ক্লজ থাকে। তো এক পাশে হয়েনের সাথে যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে তাহলে অপর পাশেরটা পাস্ট ইনডিফিনিট হবে, আর এক পাশে যদি ফিউচার ইনডিফিনিট থাকে অপর পাশটায় প্রেজেন্ট ইনডিফিনিট হবে। সেম একই রকম, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে আরেক পাশে প্রেজেন্ট পারফেক্ট হইতে পারে। সো এটা একটু খেয়াল রাখবা যে প্রেজেন্ট ইনডিফিনিট হইলে হয় ফিউচার ইনডিফিনিট হইতে পারে বা প্রেজেন্ট পারফেক্ট হইতে পারে। এই দুইটা জিনিস একটু ভালোভাবে খেয়াল রাখবা পরীক্ষায়, এই দুইটা রুলস। এইটাও দেখবা, এটাও থাকে অনেক, হয়েন দিয়ে ফার্স্ট কন্টিনিউয়াস থাকলে পরেরটা ফার্স্ট ইনডিফিনিট হয়। দেখো এই প্রশ্নটা দেখো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আই উইল কল ইউ ড্যাশ, তাহলে হোয়াইল থাকলে আমরা জানি ভার্বের সাথে আইএনজি হইতো, তাই না, তার মানে কন্টিনিউয়াস কিছু একটা হওয়া লাগতো। তো এইটা বাদ, অ্যাজ আই গো হোম, অ্যাজ হইলেও এইখানে একই রকম হওয়া লাগতো। আরেকটা হয়েন আই উইল গেট হোম, হয়েন আই গো হোম। তাহলে আমরা জানি যে একটু আগে আমরা দেখছি রুলসটাতে যে হয়েনের যদি এক পাশে পাস্ট
কন্টিনিউয়াস থাকে তাহলে পাস্ট ইনডিফিনিট হইতে হবে, তা না হইলে ফিউচার ইনডিফিনিট হইলে ফিউচার ইনডিফিনিট এক পাশে থাকলে আরেক পাশে প্রেজেন্ট ইনডিফিনিট হবে। তো এইখানে অলরেডি ফিউচার ইনডিফিনিট দিয়েই দেওয়া আছে, ফিউচার ইনডিফিনিট দেওয়া আছে। সো অ্যান্সারটা হবে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটে। অ্যান্সারটা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিটে হবে। তো আমরা দেখতেছি এইখানে হয় নার সাথে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, হয় নাই গো হোম। হ্যাঁ, তোমরা অনেকেই সবাই প্রায় ভালোই অ্যান্সার দিচ্ছ। দেখো নেক্সট কোশ্চেনটা দেখো, নীলা ড্যাশ আর হ্যান্ড হোয়েন শি ওয়াজ কুকিং ডিনার। তাহলে এই পাশে পাস্ট কন্টিনিউয়াস দেওয়া আছে, এই পাশে কি দেওয়া আছে? পাস্ট কন্টিনিউয়াস দেওয়া আছে। তাহলে আমরা একটু আগে দেখছি যে হয়েনের এক পাশে যদি পাস্ট কন্টিনিউয়াস দেওয়া থাকে তাহলে পরেরটাও পাস্ট ইনডিফিনিট হয়। এটা ছিল বিসিএস এর একটা প্রশ্ন। তাহলে নীলা ড্যাশ আর হ্যাড হোয়েন শি ওয়াজ কুকিং ডিনার, এইখানে এক পাশে যেহেতু পাস্ট কন্টিনিউয়াস দেওয়া আছে তাহলে অবশ্যই আরেক পাশটা আমরা পাস্ট ইনডিফিনিট দিয়ে ফিল আপ করবো। দেখি কোথায় পাস্ট ইনডিফিনিট আছে। এটা পাস্ট এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস দেওয়া আছে, এটা বাদ। এইটা দেখতেছি ভার্ব টু, পাস্ট ইনডিফিনিট মানে কি? ভার্ব টু, ভার্বের পাস্ট পার্টি, ভার্বের পাস্ট ফর্ম। এখানে উইল বার্ন দেওয়া আছে, ওয়াজ বার্নিং দেওয়া আছে, এটাও কন্টিনিউয়াস দেওয়া আছে। তাহলে অ্যান্সারটা হবে বি। ওকে, দেখো কিছু ভার্ব আছে যাদেরকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। তার মানে নর্মালি আমরা ইনফিনিটিভ হইলে কি জানি যে একটা ইনফিনিটিভের পরে ভার্বের বেইস ফর্ম বসে, তাই না? ইনফিনিটিভ হইল টু দিয়া ভার্বের বেইস ফর্ম, তার মানে কোথাও ইনফিনিটিভ থাকলে তারপরে ভার্বের বেইস ফর্ম হয়। তো এমন কিছু ভার্ব আছে যারা বেয়ার ইনফিনিটিভ বলা হয়, কারণ কি তারা যখন বাক্যে মেইন ভার্ব হিসেবে বসে তখন তাদের পরের ভার্বটা অটোমেটিক ইনফিনিটিভের মতো কাজ করে। তার মানে পরের যে ভার্বটা হবে সেটা ভার্বের বেইস ফর্ম হবে। কারণ এইসব বেয়ার ইনফিনিটিভ ভার্বের পরে যদি অন্য একটা ভার্ব থাকে তাহলে সেটা অবশ্যই ভার্বের বেইস ফর্ম দিতে হবে। নর্মালি আমরা যখন ফিল ইন দ্য গ্যাপস দিব আগে খেয়াল করব যে ওই ফিল ইন দ্য গ্যাপসে যে মেইন ভার্বটা আছে আমরা জানি সেটা হলো কি একরকম ফাইনাইট ভার্ব। ওকে, যে মেইন ভার্বটা থাকে সেটা হলো ফাইনাইট ভার্ব। সো এখন এই ফাইনাইট ভার্ব ছাড়া সিম্পল সেন্টেন্সে বা কোনো একটা ক্লসে, যে কোনো ক্লসে অতিরিক্ত ভার্বটা যেটা থাকবে সেটা আমরা প্রথমেই চিন্তা করব যে ভার্বের সাথে আইএনজি দিয়ে দেওয়ার জন্য পার্টিসিপল বা জিরান্ড আকারে দেওয়ার ট্রাই করব। তারপরে দেখব যে সেইখানে যদি না হয় তাহলে সেই ফাইনাইট ভার্বটার দিকে একটু খেয়াল রাখবো যে সেই ফাইনাইট ভার্বটা কি এইসব বেয়ার ইনফিনিটিভ দেওয়া আছে, তাহলে এরা যদি থাকে তাহলে তখন আর ভার্বের সাথে আইএনজি চিন্তা না করে একদম ভার্বের যে মেইন ফর্মটা, ভার্বের বেস ফর্মটা সেটা ব্যবহার করব। সেম একই রকম মডাল অক্সিলারি যেগুলো আছে ক্যান, কুড, মে, মাইট, এগুলো চিনো। এছাড়াও অট টু, রেদার, হ্যাড বেটার, হ্যাভ টু, হ্যাজ টু, আরেকটা আছে এখানে মনে হয় লেখা নাই, উড রেদার। এরা হইল মডাল অক্সিলারিস, এদের পরেও ভার্বের বেইস ফর্ম বসে। ওকে, কিন্তু যদি হ্যাভ হ্যাজ হ্যাডের পরে থাকে সেটা আমরা জানি পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এটা একটু একটু কিছু ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমগুলো তোমরা যদি একটু খেয়াল করো। এইখানে এই হ্যাভ হ্যাজ হ্যাড এরা দেখা যাচ্ছে মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, এদের পরে একটা ব্যক্তিবাচক অবজেক্ট আছে, তাহলে আরেকটা যে ভার্ব হবে সেটা ভার্বের বেইস ফর্ম হবে, প্রেজেন্ট ফর্ম হবে। আর হ্যাভ হ্যাজ হ্যাডের পরে যদি বস্তুবাচক অবজেক্ট থাকে, কোনো বস্তুকে নির্দেশ করা হচ্ছে, অবজেক্টটা বস্তুবাচক, তাহলে তখন সেই জায়গায় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, ভার্ব 3 হবে। সেম একই রকম গেট গট দিয়ে যদি দেওয়া থাকে, এদের সাথে যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে এবং পরের যে বেশিরভাগই অনেক পরীক্ষায় দেখবা এই গেট গট দিয়ে দেওয়া থাকে,
তো এদের পরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তাহলে ভার্বের বেস ফর্ম দিতে হবে, প্রেজেন্ট ফর্ম। তার সাথে কোনো কিছুই দেওয়া যাবে না, আইএনজি, এস বা ইএস কোনো কিছুই দেওয়া যাবে না। ওকে, তাহলে গেট গটের পরে যদি বস্তুবাচক অবজেক্ট থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হবে। তো এই জিনিসটা একটু মাথায় রাখো যে যদি বেয়ার ইনফিনিটিভ থাকে তাহলে নর্মালি ভার্বের বেস ফর্ম বসবে, এবং এই হ্যাভ হ্যাজ হ্যাড দিয়ে যদি দেওয়া থাকে এদের পরে ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করব। আর হ্যাভ হ্যাজ হ্যাড দিয়ে যদি বস্তুবাচক অবজেক্ট থাকে, কোনো বস্তুকে নির্দেশ করা হয়, তাহলে ভার্ব থ্রি ইউজ করব। সেম এই গেট আর গটের কথা বললাম, এই দুইটা বেশি ইম্পর্টেন্ট। গেট গট দিয়ে এরা যদি থাকে এদের পরে ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, আর গেট গট দিয়ে যদি বস্তুবাচক অবজেক্ট থাকে তাহলে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। সো দেখো এইখানের জিএসটির 22-23 প্রশ্নটা দেখো। এইখানে দ্য টিচার লেট দ্য স্টুডেন্টস ড্যাশ ফর 5 মিনিটস। এই লেট একটা বেয়ার ইনফিনিটিভ ভার্ব, যার পরে কি হয় ভার্বের বেইস ফর্ম হয়। তাহলে লেট একটা কেমন ভার্ব? বেয়ার ইনফিনিটিভ ভার্ব, এরপরে ভার্বের বেইস ফর্ম হয়। তাহলে এইখানে অ্যান্সারটা কি হবে? ভার্বের বেইস ফর্ম, যার সাথে কোনো কিছুই থাকা যাবে না। তাহলে এইখানে টু দিয়ে দেওয়া আছে, এক্সট্রা করে টু দেওয়া, তো আমরা তো টু দিতে চাইনি, আমরা দিতে চাইছি শুধু ভার্বের বেইস ফর্ম। আর এইখানে ভার্বের সাথে আইএনজি করা, আর এটা ভার্ব থ্রি করা। তাহলে এই অপশনও বাদ, এই অপশনও বাদ, তাহলে আমাদের অপশন বি। ওকে, থিঙ্ক। দ্য টিচার লেট দ্য স্টুডেন্টস থিঙ্ক ফর 5 মিনিটস। নেক্সট কোশ্চেনটায় উই মাস্ট গেট দ্য হাউস ড্যাশ বিফোর মাদার কামস। তাহলে এইখানে কি দেওয়া আছে? গেট দেওয়া আছে, এবং গেটের পরে যে অবজেক্টটা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে? একটা বস্তুবাচক অবজেক্ট দেওয়া আছে। তাহলে এখানে একটা বস্তুবাচক অবজেক্ট দেওয়া আছে। তাহলে এখানে গেট দেওয়া আছে, গেটের পরে কি দেওয়া আছে? বস্তুবাচক অবজেক্ট দেওয়া আছে। তাহলে আমরা জানি যে গেটের পরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তখন ভার্বের বেইস ফর্ম বসে। কি থাকলে? গেটের পরে কোনো ব্যক্তিবাচক বা পার্সোনাল অবজেক্ট থাকলে তখন ভার্বের বেইস ফর্ম বসতেছিল। কিন্তু যখন গেটের পরে বস্তুবাচক অবজেক্ট থাকে তখন ভার্ব থ্রি দিতে হচ্ছিল। তাহলে এইখানে আমরা দেখবো যে এখানে ভার্ব থ্রি আছে। তাহলে অ্যান্সারটা ক্লিনড। উই মাস্ট গেট দ্য হাউস ক্লিনড বিফোর মাদার কামস। ওকে, আই ওয়ান্ট টু হ্যাভ ইট ড্যাশ উইদিন এ উইক। তাহলে এইখানেও এই ওয়ান্টও একটা কি বেয়ার ইনফিনিটিভ ভার্ব, কিন্তু ওয়ান্টের পরেও যদি অন্য কোনো একটা ভার্ব থাকে তখন সেইখানে এইটা একটু ব্যতিক্রম, এইটা একটু ব্যতিক্রম। তো ওয়ান্ট এমন একটা ভার্ব, এইটা থাকলে পরের যে ভার্বটা সেটা ভার্ব থ্রি দিতে হয়। আই ওয়ান্ট টু হ্যাভ ইট ড্যাশ, কারণ আমরা বলছিলাম যে ওয়ান্ট আছে, ঠিক আছে, ওয়ান্ট দিয়ে বেয়ার ইনফিনিটিভ ভার্ব, সেইখানে ভার্বের বেইস ফর্ম হইতে পারে পরেরটা, কিন্তু এইখানে দেখো একটা হ্যাভ দেওয়া আছে, এইটাই ঝামেলাটা করছে। যদি শুধু ওয়ান্ট দেওয়া থাকতো তারপরে একটা ভার্ব থাকতো তাহলে হয়তো আমরা ভার্বের বেইস ফর্ম ইউজ করতাম, কিন্তু এখানে অতিরিক্ত একটা হ্যাভ দেওয়া আছে। আর হ্যাভের পরে আমরা পড়লাম যে হ্যাভ হ্যাড, এদের পরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তাহলে ভার্বের বেইস ফর্ম। ভার্বের বেইস ফর্ম। আর যদি হ্যাভ হ্যাডের পরে বস্তুবাচক থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, তাহলে এইখানে হ্যাভ দেওয়া আছে, তারপরে ইট দেওয়া আছে। ইট দিয়ে কি ব্যক্তিবাচক বোঝায় নাকি বস্তুবাচক বোঝায়?
আমরা জানি ইট দিয়ে সবসময় বস্তুবাচককেই বোঝানো হয়। আর যদি ব্যক্তিবাচক বোঝানো হইতো তাহলে হয়তো দে বা দ্যাম ইউজ করা হইতো। ইট দিয়ে বস্তুবাচককে বোঝানো হয়, তাহলে হ্যাভ হ্যাডের পরে বস্তুবাচক দেওয়া আছে, তাহলে এখানে ভার্ব 3 দিতে হবে। ওকে, এখন নেক্সট রুলসটা, এগুলো আমরা এখন খুব দ্রুত চলে যাবো, এগুলো এগুলো আগে অনেক পড়ানো হয়েছে তোমাদের, তো এগুলো খুবই দ্রুত যাবো, একদম শুধু বলে বলে চলে যাব। দেখো কিছু সেন্টেন্সে এইসব অ্যাডভার্ব যদি থাকে, অলওয়েজ, রেগুলারলি, নর্মালি, অফেন, সামটাইমস, সেলডম, এভরিডে, এরা থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, বা সিম্পল প্রেজেন্ট টেন্স যেটাকে বলে সেটা হয়। যে কোনো এই অ্যাডভার্বগুলো যদি কোথাও থাকে তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। সেম এরকম যদি নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দ্য মোমেন্ট, নাও এ ডেস, এইসব অ্যাডভার্ব থাকে কোথাও, তাহলে সেগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কি হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এই প্রশ্নটা দেখো, আই ড্যাশ এ লেটার টু মাই সিস্টার নাও, তাহলে নাও দেওয়া আছে, যার কারণে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস হইলে অ্যামিজার দিয়ে ভার্বের সাথে আইএনজি। ঠিক আছে, চিটাগংয়ের প্রশ্ন ছিল এটা, 18-19-এর। ওকে, তাহলে আই ড্যাশ এ লেটার টু মাই সিস্টার নাও, যেহেতু নাও দেওয়া আছে তাইলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এম রাইটিং। কোনো সেন্টেন্সে অলরেডি, এভার, জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, ইয়েট, লেটলি এইসব থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কোন টেন্স হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এটা দেখা যদি কোনো এই অ্যাডভার্বগুলো কোথাও থাকে তাহলে বুঝবে এগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। কিছু অতীত নির্দেশক শব্দ আছে, ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট ইভিনিং, লং এগো, এগো, এইসব থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এই প্রশ্নটা দেখো, এইটা 45 বিসিএসের ছিল। চুজ দ্য রাইট ফর্ম অফ ভার্ব, দ্য বয় ড্যাশ টু লাই অন দ্য ফোর ইয়েস্টারডে, তাহলে ইয়েস্টারডে দেওয়া আছে, তাহলে ইয়েস্টারডে দেওয়া থাকলে আমরা জানি অতীত নির্দেশক শব্দ, তাই ভার্বের পাস্ট ফর্ম হবে, ভার্ব টু হবে, দ্য বয় ড্যাশ অন দ্য ফ্লোর, তাহলে এটা লাইস দেওয়া আছে, প্রেজেন্ট ফর্ম, যারা বি বলতেছো দেখো, না লাইট না, এই লাইট হেলটা তো মিথ্যা হয়ে গেল, দ্য বয় ফ্লোরের উপরে কি মিথ্যা বলতেছে? এমন টাইপ হচ্ছে, তাই না? লেইট, শুয়ে আছে, তাহলে অ্যান্সারটা হবে ডি। যারা বি বলতেছো তাদের জন্য। যে লাইট দিয়ে বিসিএস টান বলছো তার তো ভুল, তার তো বিসিএস হবে না। ওকে, তাহলে দ্য বয় laid on the floor yesterday. এই ক্লাস কি আটকে গেছে? কি জানি বলতেছে ক্লাস আটকে গেছে। ভাই না আপনি মনে কিছু হয় ঠিক লেখেন আছে। তো দেখি। হ্যাঁ, না আটকেনি তো, ক্লাস ঠিক আছে। না কারো জানি ঠিক কমেন্ট আছে, করতেছে ক্লাস আটকে গেছে। ওকে, ওদের পার্সোনাল প্রবলেম ভাই। হুম, তাহলে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, আর ইট ইজ অ্যাবাউট টাইম দিয়ে যদি দেওয়া থাকে, তো ইট ইজ টাইম যদি থাকে কখনো, তারপরে ভার্বের বেস ফর্ম হবে। ইট ইজ টাইম দিয়ে দেওয়া থাকলে ভার্বের বেস ফর্ম হবে টু দিয়ে, আগে টু দিতে হবে, তারপরে ভার্বের বেস ফর্ম হবে। আর ইট ইজ হাই টাইম বা ইট ইজ অ্যাবাউট টাইম থাকলে, তাহলে দেখবো পরে একটা সাবজেক্ট থাকে, তারপরেরটা হলো ভার্ব টু, তার মানে পাস্ট ফর্ম, ভার্বের
পাস্ট ফর্ম বসে। ওকে, তাহলে আমাকে মাথায় রাখতে হবে এইটা, যে যদি ইট ইজ হাই টাইম বা অ্যাবাউট টাইম থাকে, তাহলে তাহলে ভার্ব টু হবে। ঠিক আছে, ভার্বের পাস্ট ফর্ম হবে। আর ইট ইজ টাইম দিয়ে যদি দেওয়া থাকে তাহলে টু দিয়ে ভার্বের বেস ফর্ম হবে। এতটুকুই ডিফারেন্স এইখানে দুইটাই, যে একটাই হলো ইট ইজ টাইম থাকলে টু দিয়ে ভার্বের বেস ফর্ম, আর ইট ইজ হাই টাইম বা ইট ইজ অ্যাবাউট টাইম থাকলে ভার্বের পাস্ট ফর্ম। তারপর অ্যাজ সুন এজ থাকলে দুই পাশে একই রকম টেন্স হয়। তার মানে নর্মালি দুইটা ক্লজ থাকলে দুইটা ক্লজেই পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। ঠিক আছে, অ্যাজ সুন এজ দিয়ে যদি দেওয়া থাকে তাহলে দুই পাশেই কি হয়, পাস্ট ইনডিফিনিট। তার মানে এই পাশেও ভার্ব টু, পরের অংশটুকুতেও ভার্ব টু, দুইটা ক্লজ থাকলে। তাহলে এখানেও ভার্ব টু। তাহলে অ্যাজ সুন এজ দিয়ে যদি দুইটা ক্লজ যুক্ত থাকে তাহলে দুইটাতেই কি হবে, ভার্ব টু হবে। ওকে, তার মানে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, দুইটা ক্লজেই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আর নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, এইসব যদি থাকে তাহলে এরপরে একটা সাবজেক্ট থাকে, তারপরে B3 থাকে। এরপরে কি থাকে, একটা B3, সবার ক্ষেত্রেই সেম। পরে সাবজেক্ট B3, সাবজেক্ট B3, এবং এর পরের যে ক্লজটুকু হয় সেই ক্লজটুকুতে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। ঠিক আছে, পরের যে ক্লজটা হয়, এর পরের যে ক্লজটা, সেই ক্লজটাতে কি হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তার মানে ওইখানের যে ভার্বটা, যদি ভার্বের জায়গায় ফিল ইন দ্য গ্যাপস থাকে সেটা হবে পাস্ট ইনডিফিনিট। ওকে, ভার্ব টু। এগুলা আগেরই পড়া, সো এই জন্য খুব দ্রুত দেখো সিন্স এস, এবং এগুলো দিয়ে আমি খুব একটা এক্সাম্পল দিয়ে সময় নষ্ট করতে চাইনি তোমাদের। এগুলো আগে থেকে অনেক পড়া আছে, তোমরা জানো সবে এখানে কি হয় না হয়, জাস্ট একটু রিমাইন্ড করে দাও। দেখো সিনসেস নিয়ে একটু ডিটেলস কথা বলি, যে সিনসেস নিয়ে নর্মালি যেই ক্লজগুলো হয়, যেই সেন্টেন্সগুলো হয়, সেইখানে সিন্স দিয়ে বলি আগে, সিন্সের সাথে বেশিরভাগই টাইমের ব্যাপারটা থাকে, টাইম বা সময়ের ব্যাপার থাকে, সময় থাকে। আর সিন্স দিয়ে কারণ বুঝাইতে পারে। তাহলে এই দুই রকম হইতে পারে, একটা হলো সিন্স দিয়ে টাইম বা সময়, আর একটা হলো সিন্স দিয়ে কারণ। ওকে, তো এই দুই রকম থাকতে পারে। তো সময়ের ভিতরে আবার দেখা যায় যে যখন সময় থাকে তখন একরকম হয়, সে সিন্স পরের পরে শুধু সময়, শুধু সময় আর কিছু নেই, সে একটা সময়ের উল্লেখ আছে, তখন আমরা জানি সেটা কোনো একটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কি হয়, পারফেক্ট কন্টিনিউয়াস। যদি শুধু সময়ের উল্লেখ থাকে তাহলে সেটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যে কোনো, সেটা হইতে পারে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, অথবা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, যদি সময়ের উল্লেখ থাকে, শুধু সিন্স পরের পরে শুধু সময় আছে। আই ড্যাশ মুভিজ ফর 3 hours, তাহলে এখানে ফর বা এখানে যদি সিন্স দিতাম তাহলে হয়তো সিন্স মর্নিং এমন হইতে পারত, যে আমি সকাল থেকে মুভি দেখতেছি বা 3 ঘন্টা যাবৎ মুভি দেখতেছি। তাহলে এইখানের সিন্স ফর দিয়ে সময় বোঝানো হচ্ছে, শুধু সময় দেওয়া আছে, শুধুই সিন্সের পরে একটা নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময়ের ব্যাপার আছে, তখন আমরা এটাকে পারফেক্ট কন্টিনিউয়াস দিয়ে দিতে পারি।
ওকে, তাহলে এটা শুধু সময় থাকলে তখন কোনো একটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, শুধু সময় অনলি। আর যদি সেই সিন্স ফর দিয়ে যদি দুইটা ক্লজকে যুক্ত করা হয়, কমপ্লেক্স সেন্টেন্স হয়। সিন্স বা এইখানে আমরা সিন্স বা ফর না লিখে অ্যাজ লিখতে পারি এখানে, অথবা শুধু সিন্স। এদের পরে এরা যদি কি করে, ক্লজ যুক্ত করে, ক্লজ যুক্ত করে, তখন কমপ্লেক্স সেন্টেন্সে ব্যাপারটা হয় এমন, সিন্সের আগে প্রেজেন্টের কোনো কিছু থাকলে, প্রেজেন্ট ইনডিফিনিট বা পারফেক্টের কিছু একটা, মোট কথায় প্রেজেন্টের কিছু একটা যদি থাকে সিন্সের, আচ্ছা সিন্সের আগে যদি প্রেজেন্টের কোনো কিছু থাকে তাহলে সিন্সের পরে সেটা পাস্ট ইনডিফিনিট হবে। আর সিন্সের আগে পাস্ট ইনডিফিনিট থাকলে পরেরটা পাস্ট পারফেক্ট হবে। তার মানে সময়ের ব্যাপার থাকলে, কিসের ব্যাপার থাকলে, এই উভয় ক্ষেত্রেই যদি সময় দেওয়া থাকে এবং কি দেওয়া থাকে, দুইটা ক্লজকে যুক্ত থাকে, তার মানে কমপ্লেক্স সেন্টেন্সে সিন্স দিয়ে সময় বোঝাচ্ছে, তাহলে এক পাশে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্টের কোনো কিছু থাকলে আরেক পাশে পাস্ট ইনডিফিনিট হয়। আর সিন্সের এক পাশে পাস্ট ইনডিফিনিট থাকলে আরেক পাশে পাস্ট পারফেক্ট হয়। কি বুঝাইলে? সময় বোঝাইলে। Since it has been past many years since ওই এইখানে মিট দেওয়া আছে, তাহলে এখানে ভার্ব টু হবে, তাই না? যেহেতু এই পাশে প্রেজেন্টের কিছু দেওয়া আছে, এই পাশে প্রেজেন্টের কিছু দেওয়া আছে, তাই পরের অংশটুকুতে পাস্ট ফর্ম ইউজ করা হচ্ছে। ওকে, এখন এই সেম জিনিসটাই যদি কারণ দিয়ে হইতো, তাহলে সিন্সের সাথে যদি কারণ থাকতো তাহলে উভয় পাশে একই টেন্স হইতো। কারণ থাকলে একই টেন্স, ঠিক আছে? সিন্সের সাথে যদি কি থাকে, কারণ থাকে, তাহলে উভয় পাশে একই টেন্স। আর যদি সময় থাকে তাহলে এরকম আলাদা। ওকে, তাহলে সিন্স দিয়ে বা এস দিয়ে, সিন্স থাকুক এস থাকুক, যদি কারণ বোঝায় তাহলে উভয় পাশে একই রকম টেন্স হবে। আর যদি সিন্স দিয়ে কারণ না বোঝায়, সময় বোঝানো হয়, তাহলে ডিরেক্ট সময় থাকলে, শুধু সময় আছে, তখন কোনো একটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর যদি সময় না বুঝে, সময় বোঝাচ্ছে এবং দুইটা ক্লজকে যুক্ত করতেছে, তখন তাইলে এক পাশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হইলে আরেক পাশে
এক পাশে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্টের কিছু হইলে পরেরটা পাস্ট ইনডিফিনিট, আর এক পাশে পাস্ট ইনডিফিনিট থাকলে অন্য অংশটা পাস্ট পারফেক্ট। ঠিক আছে, এই অ্যাজ ইফ অ্যাজ দো সেম জিনিসই বোঝায়। এইখানেও অ্যাজ ইফ অ্যাজ দোর আগে যদি প্রেজেন্টের কিছু দেওয়া থাকে, পরে অ্যাজ ইফ বা অ্যাজ দো দেওয়া আছে, তাহলে পরেরটাও পাস্ট ইনডিফিনিট হবে। কিন্তু এইখানে যদি কখনো বি ভার্ব মানে ওয়াজ ওয়ার ব্যবহার করার দরকার পড়ে, ওয়াজ ওয়ার, তাহলে ওয়াজটা হবে না, সব সময় ওয়ার হবে। ওকে, পাস্ট ইনডিফিনিট টেন্সে অ্যাজ ইফ অ্যাজ দো যদি থাকে, তাহলে এক পাশে প্রেজেন্টের কিছু দেওয়া আছে, অপর পাশটাতে অবশ্যই ওয়াজ ওয়ার, ওয়াজ হবে না কখনোই, হবে কি ওয়ার, সব সময় ওয়ার হবে, ভার্ব টু হবে। ওকে, আর অ্যাজ ইফের আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে এই পাশে পাস্ট পারফেক্ট। ওকে, তাহলে এক পাশে প্রেজেন্টের কিছু থাকলে অপর পাশে পাস্ট ইনডিফিনিট, আর কোথাও পাস্ট ইনডিফিনিট যদি থাকে অ্যাজ ইফের আগে, তাহলে পরের ক্লজটুকুতে পাস্ট পারফেক্ট টেন্স দিব। আই উইশ বা ফ্যান্সি যদি থাকে, তারপরে হয়তো একটা সাবজেক্ট থাকে, পরের ভার্বটা ভার্ব টু হয়, তার মানে এইখানেও ভার্বের পাস্ট ফর্ম হয়। ঠিক আছে, এইখানেও ভার্বের পাস্ট ফর্ম হয়। এইখানেও সেম, যদি অক্সিলারি ভার্ব বসানো দরকার পড়ে, তাহলে তখন এইখানে শুধু ওয়ার হবে, নট ওয়াজ। অল দ্য টাইম এইখানে কি হবে, ওয়ার হবে। আর যদি অন্য কোনো ভার্ব বসে, স্ট্রং ভার্ব, তাহলে সেগুলা বা উইক ভার্ব, তখন ভার্ব টু হবে। তাহলে আই উইশ বা ফ্যান্সির পরে যদি থাকে, তাহলে ভার্বটা কি হবে, ভার্বের পাস্ট ফর্ম হবে, অথবা ওয়াজ ওয়ারের কোনো একটা দরকার পড়লে সবসময়ই কি হবে, ওয়ার হবে, সবসময় ওয়ার বসে। আর উড দ্যাট দিয়ে যদি দেওয়া থাকে, সো এইখানে একটা কনফিউশনের ব্যাপার আছে। তো উড দ্যাট দিয়ে অনেক সময় দেখা যায় যে লাস্টে নোট অফ এক্সক্লামেশন দিয়ে দেয়। যদি নোট অফ এক্সক্লামেশন দেয়, তাহলে এখানে ভার্ব টু ব্যবহার করবা। আর যদি নোট অফ এক্সক্লামেশন না দেওয়া থাকে, অ্যাসার্টিভ সেন্টেন্স দেওয়া থাকে, তাহলে এখানে ভার্বটা হবে উড দিয়ে ভার্বের বেস ফর্ম। তাহলে ডিফারেন্সটা হইলো, যদি উড দ্যাট দিয়ে লাস্টে নোট অফ এক্সক্লামেশন দেওয়া থাকে, তাহলে সেইখানে ভার্ব টু ব্যবহার করবা। আর যদি উড দ্যাট দিয়ে ফুল স্টপ দেওয়া থাকে, তার মানে অ্যাসার্টিভ সেন্টেন্স দেওয়া থাকে, তাহলে সেইখানে কুড দিয়ে ভার্বের বেস ফর্ম দিতে হবে। দেখো, এরপরে লেস্ট দিয়ে দেওয়া ছিল। যদি কোথাও কি থাকে, লিস্ট, ওকে, লিস্ট দেওয়া থাকলে, তো লিস্টের পরে মাইট অথবা শুড বসে, তারপরে ভার্বের বেস ফর্ম বসে। তাহলে লিস্ট যদি থাকে, তারপরে মাইট বা শুড, আর তারপরে ভার্বের বেস ফর্ম। তো অনেক জায়গায় মাইটও থাকতে পারে, শুডও থাকতে পারে। তো অপশনটা অবশ্যই দেখে নিবা যে শুড না মাইট দেওয়া আছে, তারপরে ভার্বের বেস ফর্ম।
অন্য কিছু না, কিন্তু শুধু মাইট অথবা শুড। ওকে, দেখো কোশ্চেনটা দেখো, হি র্যান ফাস্ট লেস্ট হি ড্যাশ মিস দ্য ট্রেন। 26 BCS এর একটা প্রশ্ন ছিল এটা। হি র্যান ফাস্ট লেস্ট হি ড্যাশ মিস দ্য ট্রেন। তাহলে এখানে লেস্ট দেওয়া আছে, তো লেস্টের পরে আমরা জানি যে মাইট অথবা শুড বসে, তারপর বার্বের বেস ফর্ম বসে, তো বার্বের বেস ফর্মটা দিয়েই দিছে, তাহলে আমাকে হয় শুড অথবা মাইট বসাইতে হবে। তাহলে এখানে অ্যান্সার হবে শুড। তাহলে এখানে কিন্তু কুড দেখে আবার মনে করো না যে মাইটের কাছাকাছি কুড দিয়ে দিলাম, তা কিন্তু হবে না, তো এটা কিন্তু হবে না, শুধু শুড বা মাইট যদি থাকতো এখানে মাইট, শুড অথবা মাইট। ওকে, দেখো আমরা মোটামুটি রাইট ফর্ম ভার্বস নিয়ে যা কথা ছিল শেষ করে ফেলছি। এখন দ্রুত সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে চলে যাব। আমি শুরুতে একটা প্রশ্ন দিয়ে রাখছি এইখানে, জিএসটির একটা প্রশ্ন ছিল 23-24-এর, দ্য কালার অফ মাই আইস ড্যাশ ব্লু। তো এইটা বলার আগে আমরা কিছু কথা বলতে চাই এখানে, যে একটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে কি বোঝে, যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। সহজ কথায় আরেকটু ক্লিয়ার করে বললে, যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হইলে ভার্ব প্লুরাল। এইটা হইল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মেইন কথা, যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল। ওকে, এটা হইল মেইন কথা। এখন সাবজেক্ট অনেক সময় অনেক বড় হইতে পারে। সো একটা সাবজেক্ট কি হইতে পারে, কমপ্লেক্স টাইপ সাবজেক্ট হইতে পারে। সাবজেক্ট নর্মালি কি হয়, নাউন বা প্রোনাউন দিয়ে হয়। এটা আমরা আগের ক্লাসগুলোতে দেখছি যে সাবজেক্ট কি হয়, হয় নাউন না হয় প্রোনাউন, এই দুইটার একটাই হয়। তো এখন সাবজেক্ট যদি অনেক বড় থাকে সেখানে কি করতে পারে, বড় জোর এই নাউন প্রোনাউনের আগে আমরা জানি নাউনের আগে অ্যাডজেক্টিভ বসতে পারে, প্রিপোজিশন বসতে পারে, আর্টিকেল বসতে পারে, ডিটারমিনার বসতে পারে, তো সাবজেক্টটাকে একটু কমপ্লেক্স করতে পারে। তো আমরা ওইসব কোনো কিছুই দেখবো না, আমরা দেখবো যে একটা সাবজেক্টের মেইন সাবজেক্টটা কোনটা, কোন অংশটাকে মেইনভাবে বোঝানো হয়েছে, কোন অংশটা হলো মেইন একটা সাবজেক্টের। নাউন প্রোনাউনটা মেইন, সেই নাউন প্রোনাউনটাকে আমরা ইন্ডিকেট করব যে এই সেন্টেন্সে মেইন কাকে নির্দেশ করা হচ্ছে। ওকে, এইখানে দেখো আমাকে বোঝানো হচ্ছে যে দ্য কালার অফ মাই আইস ড্যাশ ব্লু, তার মানে এইখানে চোখকে বোঝানো হচ্ছে নাকি কালারটাকে বোঝানো হচ্ছে। এইখানে আসলে বোঝানো হচ্ছে কি, কালারটাকে। চোখ নীল না, চোখের রং নীল। ওকে, আর এই যে কালারটা সেটা আমরা জানি এটা একটা কেমন টাইপ নাউন, আনকাউন্টেবল নাউন। কেমন নাউন, আনকাউন্টেবল নাউন। তো আনকাউন্টেবল নাউন থাকলে সেটা সিঙ্গুলার বোঝায়। সো আনকাউন্টেবল নাউন হলে সেটা কি বোঝায়, সিঙ্গুলার বোঝায়। আমরা নাউনের ক্লাসগুলোতে পড়ছিলাম যে আনকাউন্টেবল নাউন কি হয় না, প্লুরাল হয় না। সো আনকাউন্টেবল নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে তার ভার্বটাও কি হবে, অবশ্যই সিঙ্গুলার ভার্বই হবে। তাহলে এইখানে মেইন ভার্ব আসলে কাকে বোঝানো হচ্ছে, মেইন সাবজেক্টটা কাকে বোঝানো হচ্ছে, এই কালারটাকে। তাহলে ও হইলো আমার মেইন সাবজেক্ট, যেটা কালার অফ মাই আইস ড্যাশ ব্লু। চোখটা নীল এমন বোঝানো হচ্ছে না, বোঝানো হচ্ছে কালারটা নীল। ওকে, তাহলে এখানে আমার এইটাও প্লুরাল দেওয়া আছে, এইটাও প্লুরাল দেওয়া আছে, আর যেহেতু এখানে মেইন ভার্বই বসবে, বিং বসার অপশন কোনো অবস্থাই নাই, তাহলে অ্যান্সারটা হবে এ নাম্বার। ওকে, তাহলে আমরা সবসময় খেয়াল রাখবো সাবজেক্ট যত বড়ই দেওয়া থাকুক সেইখানে মেইন কাকে ফোকাস করা হয়েছে, আইসকে নাকি। এইখানে নাউন আছেই দুইটা, একটা কালার আর একটা আইস। তো এইখানে আসলে এই কালারটাকে মেইন সাবজেক্ট করে দেখানো হয়েছে, যার জন্য আমার যেহেতু কালার আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউন কি হয়, সিঙ্গুলার হয়, তার জন্য ভার্বটাও সিঙ্গুলার। ওকে, তো এই লাইনটা আমরা পরে লিখে রাখছি যে প্রপার নাউন, আনকাউন্টেবল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন,
জিরান, পার্টিসিপল, ইনফিনিটিভ, এরা যদি কখনো সাবজেক্ট হিসেবে বসে তাহলে বুঝবা যারা ভার্ব সবসময় কী হবে, সিঙ্গুলার হবে। কি কি? প্রপার নাউন। প্রপার নাউন কিন্তু অনেক সময় দেখে অনেক সময় মনে হইতে পারে যে এটা প্লুরাল ফর্মে দেওয়া আছে, কিন্তু না, প্রপার নাউন সবসময় সিঙ্গুলার হয়। আনকাউন্টেবল নাউনও সেম, সবসময় কি হয়, সিঙ্গুলার হয়। অ্যাবস্ট্রাক্ট নাউন সবসময় সিঙ্গুলার হয়। তো এরা যদি সাবজেক্ট হিসেবে থাকে, প্রপার নাউন, আনকাউন্টেবল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন বা জিরান পার্টিসিপল, আমরা জানি জিরান হলো কি ভার্বের সাথে আইএনজি, পার্টিসিপলও কি হইতে পারে ভার্বের সাথে আইএনজি প্লাস যদি পাস্ট পার্টিসিপল হয় তাহলে ভার্ব থ্রি। এই যারা এইসব ফালতু কমেন্টস করতেছো তারা একটু মনোযোগ দিয়ে ক্লাস করো। যার যার এত চ্যাট করার দরকার ইনবক্সে যায় করো। এইখানে কমেন্ট বক্সে একজন আর একজনের সাথে কমেন্ট করা শুরু করছো, চ্যাট করা শুরু করছো, ভালোই। দেখো এই প্রশ্নটা দেখো, তাহলে দ্য অ্যারাবিয়ান নাইটস ড্যাশ স্টিল এ গ্রেট ফেভারিট 26 BCS আর আর ইউ 23-24 প্রশ্ন ছিল। তাহলে এইটা একটা বইয়ের নাম, এইটা একটা বইয়ের নাম। আমরা জানি যে কোনো কিছু নাম হইলে সেটা কি হয়, প্রপার নাউন। তার মানে এটা একটা কি নাউন, প্রপার নাউন। বুঝলাম, খালি ও চলে যায়। প্রপার নাউন, তাহলে প্রপার নাউন হইলে সেটা ভার্ব কি হয়, সিঙ্গুলার হয়। তাইলে আমরা এখানে দেখতেছি যে অ্যারাবিয়ান নাইটস, দেখে এখানে এস আছে, প্লুরাল মনে হচ্ছে, তাই না? দেখে মনে হচ্ছে এটা কি প্লুরাল, এস থাকলে আমরা বুঝি যে প্লুরাল, কিন্তু আসলে না, এখানে এটা একটা বইয়ের নাম আর এটা প্রপার নাউন। বইয়ের নাম বোঝানোর কারণে এটা কি একটা প্রপার নাউন। তো প্রপার নাউন হইলে কি হয়, ভার্ব সিঙ্গুলার হয়। তাহলে এখানে ভার্ব সিঙ্গুলার আছে, ইজ আছে, হ্যাজ আছে, কিন্তু এখানে আছে অর্থে কোনো কিছু বোঝানো হয় নাই, তাই না? এখানে ওয়ার আর এই দুটো আগেই বাদ, হ্যাজ অথবা ইজ। তো হ্যাজ হওয়ার কোনো অপশনই নাই, কারণ এখনও সেটা ইজ অক্সিলারি ভার্ব ব্যবহার করা হচ্ছে, হ্যাজ দিয়ে অর্থ মিলবে না। ওকে, তাহলে বইয়ের নাম একটা প্রপার নাউন। তাহলে যে কোনো প্রপার নাউন, আনকাউন্টেবল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, জিরান্ড পার্টিসিপল, ইনফিনিটিভ যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে সেটা ভার্ব সিঙ্গুলার হয়। যেমন ধরো একটা প্রশ্ন মাঝে মাঝে আসে, টু ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল। এই যে এইটা একটা কি ইনফিনিটিভ, ইনফিনিটিভ ও সাবজেক্ট হিসেবে বসছে, তাই এইখানের ভার্বটা কি হয়ে গেছে, সিঙ্গুলার হয়েছে। এই প্রশ্নটাও আসে অনেক জায়গায় যে ইনফিনিটিভ সাবজেক্ট হিসেবে বসলেও সেটা কি হয়, ভার্ব সিঙ্গুলার হয়। বা জিরান্ড পার্টিসিপল এগুলোও হইলে ভার্ব সিঙ্গুলার হয়। ওকে, দেখো এরপরে একটা ব্যাপার ছিল ফ্রাকশন, ভগ্নাংশ। যদি কখনো কোনো ভগ্নাংশ দেওয়া থাকে, এই প্রশ্নটা দেখো, দেখতে থাকো, 3/4 অফ দ্য ওয়ার্ক ড্যাশ ফিনিশড। তো যদি ভগ্নাংশ কোনো জায়গায় দেওয়া থাকে, 1/3, 1/4, 2/3 এরকম ভগ্নাংশ দেওয়া থাকে, তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটাও সিঙ্গুলার হবে। আর সাবজেক্ট যদি প্লুরাল হয়, এইখানে যদি প্লুরাল বোঝায়, ভার্বটাও প্লুরাল হবে। ওকে, সো এই ভগ্নাংশ কোনো কিছু যদি দেওয়া থাকে, তাহলে ভগ্নাংশ যাই থাকুক তারপরে যে ওয়ার্ডটা থাকে সেই ওয়ার্ডটা, তার মানে এখানে মেইন সাবজেক্ট হলো কি ওয়ার্ক। আমরা জানি নাউন যেটা আছে সেইটা হইলো কি হয়, সাবজেক্ট হয়। তাহলে এইটা পুরোটা তো আর সাবজেক্ট বুঝাইলো, মেইন সাবজেক্ট কিন্তু আমাদের ওয়ার্ক। মেইন সাবজেক্ট হইলো কে, ওয়ার্ক। ও হইলো মেইন সাবজেক্ট, আমি ওর দিকে তাকাবো, তাহলে ও কি দেওয়া আছে, সিঙ্গুলার দেওয়া আছে, তাই না? ওয়ার্ক, ওয়ার্ক কেমন নাউন, আমরা এক জায়গায় পড়ছিলাম যে ওয়ার্ক হইলো ওয়ার্ক একটা নাউন, তাই না? তাহলে ও সিঙ্গুলার দেওয়া আছে, তাহলে সিঙ্গুলার হইলে তার ভার্বটাও কি হবে, সিঙ্গুলার হবে। যদি এই ওয়ার্ডটার জায়গায় জবস বা অন্য কিছু দেওয়া থাকতো তাহলে সেটা প্লুরাল হইতো। তাইলে এটা একটা আনকাউন্টেবল নাউন, তাই না? আমরা পড়ছিলাম যে আনকাউন্টেবল নাউন হলো কি,
আনকাউন্টেবল ছিল ওয়ার্ক আর আর এর যে কাউন্টেবল ছিল, মনে করে দেখো আগের ক্লাসে পড়ানো হয়েছিল, সেটা হইল জব, এইসব। তার মানে জবের কি হইতে পারে, প্লুরাল হইতে পারে, কিন্তু ওয়ার্ক সবসময় সিঙ্গুলার। সো এইখানের অ্যান্সারটা হবে সিঙ্গুলার। তো এখানে হ্যাভ বিন দেওয়া আছে, হ্যাড হইলে হচ্ছে না, আমাদের দরকার সিঙ্গুলার, এই জন্য অ্যান্সার সি, যে 3/4 অফ দ্য ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড। ওকে, অ্যান্সার হচ্ছে সি। দেখো টাইম, লেন্থ, ডিস্টেন্স, অ্যামাউন্ট, বা এইখানে আরেকটা লেখা উচিত মানি। যদি টাকা দেওয়া থাকে, টাইম দেওয়া থাকে, লেন্থ দেওয়া থাকে, ডিস্টেন্স দেওয়া থাকে, অ্যামাউন্ট দেওয়া থাকে, এরা যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে ভার্ব কি হয়, সিঙ্গুলার হয়। এইখানে একটা প্রশ্ন, 90 মাইলস ড্যাশ এ লং ডিস্টেন্স। 90 মাইলস এ ড্যাশ লং ডিস্টেন্স, এইটা জিএসটির 22-23-এর প্রশ্ন ছিল। আর কোয়ার, কোয়াইট, ইজ, তার মানে এরা সবাই কি দেওয়া আছে, প্লুরাল দেওয়া আছে। তো আমার দরকার সিঙ্গুলার, তাহলে অ্যান্সার হবে ডি, 90 মাইলস ইজ এ লং ডিস্টেন্স। এগুলোই বললাম যে টাইম, লেন্থ, ডিস্টেন্স, অ্যামাউন্ট বা মানি, এরা যদি সাবজেক্ট হিসেবে থাকে একত্রে বোঝানো হয়। এরা সবাইকে কি যদি বোঝানো হয়, সাবজেক্ট হিসেবে থাকলে এবং একত্রে বোঝানো হলে, তখন কি হয়, ভার্বটা সিঙ্গুলার হয়। ঠিক আছে, 90 মাইলস ইজ এ লং ডিস্টেন্স। অলের ব্যাপারটা একটু দেখো, অল নিয়েও প্রশ্ন থাকে। সো অলের সাথে যদি সিঙ্গুলার, অল সাবজেক্ট হিসেবে আছে এবং এর সাথে সিঙ্গুলার নাউন আছে, তাহলে তখন ভার্বটাও সিঙ্গুলার হবে। আর অলের সাথে প্লুরাল নাউন দেওয়া আছে, সাবজেক্টটা কি দেওয়া আছে, প্লুরাল নাউন হিসেবে দেওয়া আছে, অ্যাড করা আছে, তাহলে ভার্বটাও প্লুরাল হবে। এখন এইখানে ব্যতিক্রমটা হইলো যে যদি কোনো প্রভার্ব দেওয়া থাকে বা লেখকের উক্তি, কোনো একটা লেখা বোঝানো হচ্ছে, তাহলে এইখানে যাই থাকুক অলের সাথে, সেটা সবসময় কি হবে, সিঙ্গুলার হবে। যদি কি থাকে, অলের সাথে কোনো একটা সিঙ্গুলার কিছু দেওয়া আছে তাহলে সিঙ্গুলার ভার্ব। আর যদি অলের সাথে প্লুরাল দেওয়া থাকে, যেমন ধরো একটা এক্সাম্পল আমরা দিই, অল মেন, ধরো এখানে রান দেওয়া আছে, রান আফটার মানি, তাহলে এখানে মেন দেওয়া আছে, তার মানে এটা প্লুরাল ফর্ম, এই জন্য এখানের ভার্বটাও তখন প্লুরাল ফর্মেই হবে। ঠিক আছে, তাহলে এখানেও কি হবে, প্লুরাল ফর্মেই হবে। কিন্তু যদি এইখানে আমি কোনো এমন দিতাম, সিঙ্গুলার দিতাম, তখন কিন্তু এইখানে রানস হইত। ঠিক আছে, তখন এইখানে এইটা তো আর কোনো প্রবাদ বাক্য না বা লেখকের উক্তিও না, এই জন্য নর্মাল নিয়মে হইতেছে যে অলের সাথে যদি সিঙ্গুলার নাউন থাকে তাহলে ভার্ব সিঙ্গুলার, আর অলের সাথে প্লুরাল থাকলে তাহলে ভার্বটা প্লুরাল। কিন্তু যদি লেখকের উক্তি থাকে তখন সেটা কিন্তু সবসময় সিঙ্গুলার, সবসময় কি হবে, সিঙ্গুলার, লেখকের উক্তি বা প্রবাদ থাকলে। এই প্রশ্নটা দেখো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, 37 BCS এর প্রশ্ন ছিল, অল অফ ইট ড্যাশ অন ইউ, তাহলে এখানে ইট দেওয়া আছে, এইখানেও ইট, এইখানেও ইট, এইখানেও ইট। তো আমরা একটু আগে বললাম যে অলের পরে যদি সিঙ্গুলার দেওয়া থাকে তাহলে ভার্বটা সিঙ্গুলার হইতে হবে, তাহলে সিঙ্গুলার হইলে ভার্বের শেষে এস বাই এস হয়। তো এইখানে কোনো এস বাই এস দেওয়া নেই, তাহলে এটা নিতে পারতেছি না। আর এইখানে ডিপেন্ডিং দেওয়া আছে, মেইন ভার্বই নাই করে দিছে, বাক্যই হবে না। আর এইখানে প্লুরাল দেওয়া আছে, তাহলে অ্যান্সার সি। ওকে, তাহলে অলের পরে যদি কি থাকে, সিঙ্গুলার থাকে, তাহলে ভার্ব সিঙ্গুলার। ওকে, আর অলের পরে যদি প্লুরাল থাকে তাহলে ভার্বটাও প্লুরাল।
ওকে, এরকম আরেকটা একটা এক্সাম্পল ছিল না, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। এইখানে কেন ইজ হইল? এটা একটা প্রবাদ বাক্য, এইখানে প্লুরাল আছে, এটা কিন্তু প্লুরাল, কিন্তু তারপরেও এখানে সিঙ্গুলার হইল, কারণ কি এটা একটা প্রবাদ। ঠিক আছে, সো এটা হলো ব্যতিক্রম, যে যদি অল থাকা সত্ত্বে এইখানে কি থাকে, সিঙ্গুলার থাকে, তাহলে সিঙ্গুলার হবে। আর অল থাকার পরে যদি এখানে প্লুরাল থাকে তাহলে এটাও প্লুরাল হবে, কিন্তু যদি প্রবাদ থাকে বা লেখকের উক্তি থাকে তখন কিন্তু সিঙ্গুলার। আজকে সব কিছুই উল্টাপাল্টা কাজ করতেছে। ওকে, দেখো, অ্যাজ ওয়েল অ্যাজ, ইন এডিশন টু, এইসব যদি দুইটা সাবজেক্টকে যুক্ত করে, এরা দুইটি সাবজেক্ট যুক্ত করলে, দুইটা সাবজেক্ট যুক্ত করলে, অ্যাজ ওয়েল অ্যাজ, ইন এডিশন টু, নট অনলি, টুগেদার উইথ, উইথ, অ্যালং উইথ, তাহলে ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। ওকে, আগের রুলস, দ্য ইয়ং এন্টারপ্রেনার অ্যাজ ওয়েল অ্যাজ হার সেলস টিম, তাহলে এইখানে কিন্তু প্লুরাল আর এইখানে সিঙ্গুলার, তাহলে ভার্বটা কি অনুসারে হবে? যেহেতু অ্যাজ ওয়েল এজ দ্বারা যুক্ত আছে, তাই যে ফার্স্ট যে সাবজেক্ট আছে সেই অনুসারে ভার্বটা হবে। তাহলে এইখানে আছে ডিজার্ভ, হ্যাজ ডিজার্ভ, ডিজার্ভিং, আর আছে ডিজার্ভস। অ্যান্সার বি। ওকে, তাহলে আরেকবার দ্রুত বলি যে এইসব ওয়ার্ড দ্বারা যে দুইটা সাবজেক্ট যুক্ত থাকে তাহলে ফার্স্ট সাবজেক্ট অনুসারে ভার্ব হবে। সেই এদের দ্বারা যদি দুইটা সাবজেক্ট যুক্ত থাকে তাহলে সেকেন্ড সাবজেক্ট অনুসারে, তার মানে শেষে ব্যবহৃত বা সেকেন্ড সাবজেক্ট অনুসারে ভার্ব ব্যবহৃত হবে, আইদার অর, নাইদার অর, নট অনলি, বাট অলসো, এইসব। তারপর আইদার অফ, নাইদার অফ, এইবার কিন্তু অর ছিল, এইখানে কিন্তু মাঝখানে কিন্তু সাবজেক্ট ছিল, এদের সাথে কি ছিল? সাবজেক্ট ছিল, দুইটা সাবজেক্ট, 1 2, এরা আইদার অর, নাইদার, নট, এরা দ্বারা কি ছিল? দুইটা সাবজেক্ট যুক্ত ছিল। কিন্তু এইখানে ধরো যেই সাবজেক্টটা যুক্ত থাকবে, একটাই সাবজেক্ট যুক্ত থাকবে, ইচ অফ, নান অফ, ওয়ান অফ, এনি অফ, এভরি অফ, এদের পরে যদি নাউন প্লুরাল থাকে, যাই থাকুক, এইখানে আইদার অফ, নাইদার অফ, এদের সাথে এইখানে নাউন যাই থাকুক, ভার্বটা কিন্তু সবসময় কি হবে? সিঙ্গুলার হবে। যে আইদার অফ, নাইদার অফ, এদের দ্বারা যদি কোনো সাবজেক্ট যুক্ত থাকে এবং সেই সাবজেক্টটা যাই থাকুক, সিঙ্গুলার প্লুরাল যাই থাকুক, কিন্তু এইখানে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে, সবসময় সিঙ্গুলার হবে। এইখানের প্রশ্নটা এমন, আইদার অফ দ্য ড্যাশ টু ব্লেম ফর দ্য ড্যামেজ, তাহলে আমরা কিন্তু সিঙ্গুলার বলে নিছি, তাহলে এখানে ভার্ব প্লুরাল দেওয়া আছে, বাট এইখানেও প্লুরাল দেওয়া আছে, এইখানে সিঙ্গুলার দেওয়া আছে, আর এইখানেও পরেরটাও প্লুরাল দেওয়া আছে, তাহলে এটাও বাদ, বাকি থাকতে শুধু একটা অপশনই। তো অপশন বাদ দিলেও কিন্তু দেখা যায় যে কোনটা হবে। তাহলে আইদার অফ দিয়ে যদি কি থাকে, যাই যুক্ত থাকুক এইখানে, সিঙ্গুলার বা প্লুরাল, ভার্ব কিন্তু সবসময় কি হবে? সিঙ্গুলার হবে। সো এই জন্য অ্যান্সার সি। দেখো, মেনি এ, দ্য নাম্বার অফ, এদের দ্বারা সিঙ্গুলার নাউন যুক্ত থাকে এবং ভার্বটাও কি হয়? সিঙ্গুলার থাকে। এইখানের ভার্বটা কি হয়? সিঙ্গুলার হয়। এখন এই সেম জিনিসটা একটু যদি ঘোরায় লেখা হয়, এ মেনি বা এ নাম্বার অফ, কোথাও কি আছে? এ মেনি আছে বা এ নাম্বার অফ আছে, এই জিনিসটাই কিন্তু এমন, মেনি এ, তাহলে তখন কিন্তু উল্টা হয়ে যেতেছে, এখানে কিন্তু প্লুরাল ভার্ব হচ্ছে। তাহলে যদি এটা পরে থাকে বা দা দিয়ে শুরু হয় বা এটা পরে থাকে তাহলে সিঙ্গুলার, কারণ কি? সেইখানে নির্দিষ্ট কাউকে বোঝানো হয়, এইখানে নির্দিষ্ট কাউকে বোঝানো হয়, এই জন্য সিঙ্গুলার ভার্ব হয়। কিন্তু এ ম্যানি বা এ নাম্বার অফ দ্বারা অনির্দিষ্ট কোনো কিছু বোঝানো হয়।
অনির্দিষ্ট বোঝানোর কারণে কয়জন বা কতজন বা কত কিছু এরকম নির্দিষ্ট বোঝানো হয় না, এর কারণে ভার্বটা কি হয়, প্লুরাল হয়। যেমন এইখানে একটা প্রশ্ন দেওয়া আছে, দ্য নাম্বার অফ স্টুডেন্টস সিকিং অ্যাডমিশন, তাহলে এখানে দ্য নাম্বার অফ দেওয়া আছে, যে দ্য নাম্বার অফ দেওয়া থাকলে একটা নির্দিষ্ট পরিমাণ স্টুডেন্ট সিকিং অ্যাডমিশন, তাহলে এটা ডি ইউনিটের প্রশ্ন ছিল, সরি এ ইউনিটের, ঢাকা ইউনিভার্সিটির। তাহলে এইখানে দ্য নাম্বার অফ দেওয়া আছে, তাহলে আমরা জানি দ্য নাম্বার অফ বা এ মেনি এ যদি দেওয়া থাকে তখন সেটা সিঙ্গুলার ভার্ব হয়। তাহলে এখানে হ্যাভ দেওয়া আছে, হ্যাভ দেওয়া আছে, ইজ ইনক্রিজড, আরেকটা হ্যাজ ইনক্রিজড, তাহলে বাড়তেছে। তাহলে বাড়তেছে যদি হয় তাহলে তখন কি তো এই অ্যান্সারটা হবে নাকি এই অ্যান্সারটা হবে? দেখি তোমরা অ্যান্সার দাও তো। সিডি। কেন ডি হইল না? কারণ এটাও তো সিঙ্গুলার দেওয়া আছে, তারপরেও কেন হইল না? কারণ বাড়তেছে, এইটা প্যাসিভে দেওয়া আছে। কেমন দেওয়া আছে? প্যাসিভে দেওয়া আছে, প্যাসিভে ভয়েসে দেওয়া আছে। তো প্যাসিভ দেওয়া থাকলে এইখানের অ্যান্সারটা হওয়া উচিত ছিল হ্যাজ বিন ইনক্রিজড। এমন যদি হইতো অ্যান্সারটা, তাহলে আমি এই অ্যান্সারটা নিতে পারতাম। প্যাসিভ দেওয়া থাকার কারণে এইখানে বিন একটা কম আছে, যার কারণে এই অপশনটা নিতে পারতেছি, ডি অ্যান্সার নিতে পারতেছি না, নিতে হবে সি। ওকে, কারণ এইখানে অক্সিলারি ভার্ব দিয়ে ভার্ব 3 দেওয়া আছে, তাহলে এইটা প্যাসিভের গঠন ঠিক রাখতেছে। তাহলে এইটা প্যাসিভ গঠন ঠিক আছে, প্যাসিভের স্ট্রাকচার ঠিক আছে, কিন্তু এইখানে প্যাসিভের স্ট্রাকচার হইলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বিন বা হ্যাজ বিন দিয়ে ভার্ব 3 দিতে হয়, কিন্তু এখানে শুধু হ্যাজ ইনক্রিজ দেওয়া আছে। এই দুই অপশন আগেই বাদ, প্লুরাল দেওয়া আছে। ওকে, ক্লিয়ার এটা? দেখো, এইসব যদি সাবজেক্ট হিসেবে থাকে, এভরিবডি, এনিবডি, সামবডি, এইসব যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে ভার্ব সিঙ্গুলার হয়। সব সময় কি হয়? সাবজেক্ট হিসেবে থাকলে এরা ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়। এরা সাবজেক্ট হিসেবে থাকলে ভার্ব সিঙ্গুলার হয়। এভরিবডি ড্যাশ টু বি হ্যাপি, তাহলে এখানে উইশেস টু বি হ্যাপি। দেখো এইখানে নো ওয়ান বা নান, এরাও ওই রকম এর সাথেই বলে ফেলা উচিত ছিল, কিন্তু আমি এদেরকে আলাদা করছি, যে একটু ডিফারেন্স আছে, যে নো ওয়ান বা নান দিয়ে দেওয়া থাকলে এদের পরে যেই ওয়ার্ডটা থাকে তার উপর ডিপেন্ড করে, যে নো ওয়ান, নো আছে, তারপরে যেই ওয়ার্ডটা থাকে এরপরে যে ওয়ার্ডটা থাকে এই ওয়ার্ডটার উপর ডিপেন্ড করে। এইটা যদি সিঙ্গুলার হয়, এটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে, আর যদি এই ওয়ার্ডটা প্লুরাল হয় তাহলে ভার্বটা প্লুরাল হবে। ওকে, এইখানে দেখো, এই এক্সাম্পলটা দেখলে বুঝে যাবে। নান ড্যাশ হেল্পলেস বিকজ দে ক্যান অলওয়েজ ট্রাই, তাহলে এইখানে সাবজেক্ট দেওয়া আছে কি? দে, তাহলে এইখানে দেওয়া আছে, এইটা হলো সাবজেক্ট, তাই না? তাহলে এই অনুসারে কি হচ্ছে? এইটাকেও বোঝানো হচ্ছে, তাহলে এটা একটা প্লুরাল ফর্ম। ঠিক আছে, এইটা প্লুরাল হওয়ার কারণে এইখানেও কি হচ্ছে? নান আছে যদিও, কিন্তু নান দেখেই যদি আমরা সিঙ্গুলার দিয়ে দিই তাইলে কিন্তু হবে না। ওকে, তাহলে আমাকে দেখতে হচ্ছে যে এরপরে কি আছে। তাহলে এখানে দেখতেছি এটা প্লুরাল আছে, তাহলে নান বা নো দিয়ে যদি শুরু হয়, যেমন নো নিউজ, ধরো এখানে বি দেওয়া আছে, গুড নিউজ, তাহলে নো নিউজ, আমরা জানি নিউজ কি? সিঙ্গুলার, দেখতে প্লুরাল হইলেও এই সিঙ্গুলার, তাহলে এই জন্য কি হইতো? এইখানে ইজ হইতো, কারণ এরপরে এটা সিঙ্গুলার আছে, এই জন্য এই ভার্বটাও সিঙ্গুলার হয়েছে। কিন্তু এইখানে দেখতেছি এটা কি আছে? প্লুরাল আছে, যার জন্য এইখানে যে ভার্বটা হবে সেটাও প্লুরাল হবে। আর এইখানে দেখো ক্যান দেওয়া আছে, তার মানে প্রেজেন্টের কিছু দেওয়া আছে, তাই না? তার মানে আমি ওয়ার দিতে পারতেছি না, এই দুই অপশন আগেই বাদ দিতে পারতেছি, কারণ আমার এখানে প্রেজেন্টের কিছু দিতে হচ্ছে। তাহলে হয় আর অথবা ইজের ভিতর থেকে একটা অপশন হবে, যেহেতু এই পাশে
প্লুরাল আছে, এই জন্য এটাও প্লুরালই হবে। অ্যান্সার হচ্ছে এ। ইজ দিস যে তাকে কিন্তু এটাই বুঝাইলাম যে যে এইখানে দে আছে, প্লুরাল আছে, নো বা নান থাকলে তারপরে যে ওয়ার্ডটা থাকে তার উপর নির্ভর করে। সেটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার, সেটা যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা প্লুরাল। এই জন্য এটা কিন্তু প্লুরাল দেওয়া আছে, ইজ কিন্তু হবে না, এই জন্য আর। ওকে, এই সব ওয়ার্ড যদি সাবজেক্ট হিসেবে থাকে এরা দেখতে প্লুরাল। ইকোনমিক্স, ফিজিক্স, ম্যাথমেটিক্স, পলিটিক্স, স্ট্যাটিস্টিক্স এরা দেখতে প্লুরাল, কিন্তু এদের যে সাবজেক্ট হবে সেটা হলো সিঙ্গুলার। এরা যদি থাকে কখনো সাবজেক্ট হিসেবে তাহলে ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। ঠিক আছে, ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। এরা দেখতে প্লুরাল হইলেও ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। ওকে, এরা কেমন দেখতে? প্লুরাল, বাট ভার্ব সিঙ্গুলার হবে। ওকে, তাহলে এগুলো ওয়ার্ডগুলো আমরা দেখে নিব। প্রশ্নটা দেখি। ইথিক্স ড্যাশ স্টাডি অফ দ্য মোরাল ডিউটিস প্রিন্সিপাল অ্যান্ড ভ্যালুস। তাহলে ইথিক্স দেওয়া আছে, দেখতে প্লুরাল মনে হইলেও এটা আসলেই কি? সিঙ্গুলার। এই জন্য অ্যান্সার হচ্ছে ইজ। ইথিক্স ইজ দ্য স্টাডি অফ মোরাল স্টাডিজ প্রিন্সিপাল, এই সেই। ওকে, তাহলে দেখতে প্লুরাল হলেও এটা সিঙ্গুলার। এইরকম আরও জিনিস আছে, এরা দেখতে সিঙ্গুলারের মতো মনে হচ্ছে। অ্যারিস্টোক্রেসি, পিপল, ফোক, ক্যাটেল, ক্লার্জি, নবিলিটি, এরা দেখতে মনে হচ্ছে সিঙ্গুলার। দেখতে সিঙ্গুলার হলেও ভার্ব প্লুরাল হবে। ওকে, তাহলে এদের দেখতে সিঙ্গুলার মনে হচ্ছে, কিন্তু এরা যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে এদের পরের যে ভার্বটা হবে সেই ভার্বটা কেমন হবে? প্লুরাল হবে। এখন এই সব এরা তো দেখতে প্লুরালি মনে হচ্ছে, এদের দিয়ে কোনো ঝামেলা নেই, এরা হলো কি প্লুরাল। তো এরা যদি কখনো থাকে এদের পরে নর্মালি নর্মালি ভার্ব প্লুরাল হবে, নর্মালি ভার্ব প্লুরাল হবে। ঠিক আছে, এদের পরে নর্মালি কি হবে? ভার্বটা প্লুরালই হবে। কিন্তু যদি এদের আগে এ পেয়ার অফ, দা পেয়ার অফ, দিস পেয়ার অফ এইসব থাকে তখন কিন্তু ভার্ব সিঙ্গুলার হয়ে যাবে। সো এরা যদি কখনো থাকে ডিরেক্ট নর্মালি দেওয়া আছে, এদের আগে আগে পরে কিছু নাই, শুধু এরা দেওয়া আছে, তখন কিন্তু ভার্ব কি হবে? প্লুরাল হবে। কিন্তু যদি এদের আগে এ পেয়ার অফ, দা পেয়ার অফ, দিস পেয়ার অফ এইসব অ্যাড করে দেওয়া হয় তখন ভার্ব সিঙ্গুলার হয়ে যাবে। ওকে, দেখো আমরা এই প্রশ্নটা দেখি। ডিউ 14-15 একটা প্রশ্ন ছিল। ড্যাশ পেয়ার অফ সক্স টু স্মল ফর মি। তাহলে এখানে এই সক্স এমন ওয়ার্ড, এর আগে পেয়ার দেওয়া আছে, তাহলে এটা কি হবে? দিস হবে, তাই না? এটা তো দিস হবে, দিস পেয়ার অফ সক্স ড্যাশ। তাহলে এই জন্য যেহেতু এটা দিস পেয়ার অফ দেওয়া আছে, এইসব দেওয়া থাকলে কি হয়? সিঙ্গুলার ভার্ব হয়। এইখানে কি হয়? সিঙ্গুলার ভার্ব হয়। তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব আছে, এইখানে এইখানে যদি এইটা যদি প্লুরাল নেই তাহলে এইখানেও তো প্লুরাল টাইপ কিছু হয়ে যেত, এই জন্য দিস হবে না। এইখানে দিস আছে কিন্তু আর দেওয়া আছে। ওকে, তাহলে অ্যান্সার এ। দেখ, রিলেটিভ প্রোনাউন নিয়ে একটু কথা বলি। রিলেটিভ প্রোনাউনগুলো হইল কি? যে সম্পর্ক তৈরি করে, তাই না? হো, হুইজ, দ্যাট, হোয়াট, হোম, হুইচ, এরা। তো এরা দেখা যাচ্ছে রিলেটিভ প্রোনাউন, এরা সম্পর্ক তৈরি করে। তো ভার্বের ক্ষেত্রে এদের কাজটা হইলো যে এই রিলেটিভ প্রোনাউনের আগে যে অ্যান্টিসিডেন্টটা থাকে, রিলেটিভ প্রোনাউন আগে যে অ্যান্টিসিডেন্টটা থাকে, রিলেটিভ প্রোনাউনকে আমরা
আর পি দ্বারা প্রকাশ করি। ওকে, তাহলে অ্যান্টিসিডেন্ট থাকে রিলেটিভ প্রোনাউনের আগে। তো এই অ্যান্টিসিডেন্ট অনুসারে ভার্বটা হয়। ভার্ব হয় কি অনুসারে? এই অ্যান্টিসিডেন্ট অনুসারে। তাহলে এইখানে যে ভার্বটা হবে সেই অ্যান্টিসিডেন্ট অনুসারে ভার্বটা হবে। তো অ্যান্টিসিডেন্ট যদি কি থাকে? সিঙ্গুলার থাকে, তাহলে ভার্বটাও সিঙ্গুলার। অ্যান্টিসিডেন্ট যদি প্লুরাল থাকে তাহলে ভার্বটাও প্লুরাল হবে। ওকে, সো এইখানের একটা প্রশ্ন দেখো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এইখানে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তাহলে আমরা আরেকবার বলতেছি যে রিলেটিভ প্রোনাউন থাকলে তার আগে যে অ্যান্টিসিডেন্ট হবে সেই অ্যান্টিসিডেন্ট অনুসারে ভার্ব বসবে। তো অ্যান্টিসিডেন্ট যদি সিঙ্গুলার থাকে তাহলে ভার্ব সিঙ্গুলার, অ্যান্টিসিডেন্ট যদি প্লুরাল থাকে তাহলে ভার্বও প্লুরাল। ওকে, এইখানে এই প্রশ্নটা অনেক লেট হয়ে যাইতেছে না? এই আর অল্প অল্প, শেষের দিকে আমরা একদম। ইট ইজ আই ড্যাশ ইজ রেসপন্সিবল। তাহলে এইটা একটা কি রিলেটিভ প্রোনাউন, তার আগে এইটা বসছে অ্যান্টিসিডেন্ট। তো আমরা জানি আয়ের পরে কি হয়? এম হয়। তো এইখানে ইজ দেওয়া আছে, তো এটা বাদ। আর এইখানে হইলে সাবজেক্ট হিসেবে কি হয়? আই বসে। আমরা এরকম একটা রুলস পড়ছিলাম যে ইট ইজ দিয়ে ইট ইসের পরে নর্মালি সাবজেক্টিভ ফর্ম হয়। কি ফর্ম হয়? সাবজেক্টিভ ফর্ম। ইট ইসের পরে যদি কোনো প্রোনাউন বসার, প্রোনাউন্সের রুলসে পড়ছিলাম, তোমাদের মনে আছে কিনা একটু মনে করে দেখো যে ইট ইজের পরে বা ইট ইজ বা ইট ওয়াজ এর পরে প্রোনাউনটার সাবজেক্টিভ ফর্ম বসে। সো এইখানে কিন্তু কি দেওয়া আছে? অবজেক্টিভ ফর্ম দেওয়া আছে। তার মানে এটা একটা ভুল। পরেরটাতে এটাও অবজেক্টিভ ফর্ম দেওয়া আছে, এটাও ভুল। তাহলে ইট ইজ আই হো এম, তার মানে এই অনুসারে ভার্বটা বসাইতে হবে। তাহলে আমরা দেখতেছি যে অ্যান্টিসিডেন্ট আছে আই, তাহলে আই অনুসারে কি ভার্ব বসে? এম বসে। এই জন্য এটার অ্যান্সার ডি। দেখো এন্ড দিয়ে আমরা কি জানি? দুইটা সাবজেক্ট যুক্ত হলে, নর্মালি এন্ড দিয়ে দুইটা সাবজেক্ট যুক্ত হইলে কি হয়? ভার্ব প্লুরাল হয়। ভার্ব কি হয়? প্লুরাল হয়। কিন্তু যদি এন্ড দিয়ে যে দুইটা সাবজেক্ট যুক্ত আছে এই দুটাকে যদি একই রকম সেন্টেন্স, একই রকম একজনকেই বোঝানো হয়, যেমন এই যে দা দিয়ে যখন দেওয়া হয়, দা দিয়ে একটা সাবজেক্ট, তারপর এন্ড, ওকে, তারপর আরেকটা সাবজেক্ট, এরকম দেওয়া থাকলে তখন এইখানে ভার্বটা সিঙ্গুলার হয়। ভার্বটা কেমন হয়? সিঙ্গুলার হয়। কিন্তু যদি এমন দুইটাই দা দিয়ে আলাদা আলাদা করে দেওয়া থাকে, দুইটার আগে দা আলাদা করে দেওয়া থাকে, তখন কি হয়? ভার্ব প্লুরাল হয়। ওকে, তাহলে এই হলো এন্ড দিয়ে যদি দুইটা সাবজেক্ট যুক্ত থাকে তাহলে ভার্ব প্লুরাল হয়। আর যদি একটার আগে দা থাকে এবং একজনকে ব্যক্তিকেই বোঝানো হয় তখন ভার্ব সিঙ্গুলার হয়। আর যে আলাদা আলাদা ব্যক্তিকে বোঝানো হয় এন্ড দিয়ে, দুইটার আগে দা দেওয়া থাকে, তখন ভার্ব প্লুরাল হয়। এখন এর কিছু ব্যতিক্রম ছিল এরকম যে এরা যদি থাকে, আচ্ছা এখানে আরেকটা কথা, যে অনেক সময় এন্ড দিয়ে দুইটা সাবজেক্ট যুক্ত করে কিন্তু এর আগে যে ইস, নান অফ এসব পড়ছো না, ইস অফ, এরা থাকতে পারে, যেমন এমন ইস অফ দ্য বয়েজ অ্যান্ড গার্লস এমন দেওয়া আছে। তো ইস দিয়ে যুক্ত থাকার কারণে প্লুরাল আছে এখানে দুইটাই, কিন্তু এখানের ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। ওকে, এইখানে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। যদি এন্ড দিয়ে যুক্ত আছে, প্লুরাল সাবজেক্টই যুক্ত আছে, কিন্তু ওই যেই সব দিয়ে সিঙ্গুলার ভার্ব তৈরি করে, ইজ, ওয়ান অফ, নান অফ, এই সব দিয়ে যদি দেওয়া থাকে এন্ড দিয়ে দুইটা সাবজেক্টের আগে, তখন ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়। সো এটাও একটু মাথায় রাখবা। আর এরকম কিছু, যেমন এরা একই জিনিসকে বোঝায়, স্লো অ্যান্ড স্টেডি, রাইস অ্যান্ড কারি, হর্স অ্যান্ড ক্যারিজ, ক্রাউন অ্যান্ড গ্লোরি, এরা যদি থাকে তখন ভার্ব সিঙ্গুলার হয়।
ঠিক আছে, তখন কি হয়? ভার্ব সিঙ্গুলার হয়। এর একটা ব্যতিক্রম ছিল, সবার ক্ষেত্রে এরা জানো যে তোমরা ভার্ব সিঙ্গুলার হয়, কিন্তু অনেক সময় টাইম অ্যান্ড টাইড থাকে না। আচ্ছা, মাউস প্যাডে একটু প্রবলেম হচ্ছে। ওকে, এটা এমনি মনে রাখো যে আচ্ছা আসছে। দেখো, একটা ব্যতিক্রম ছিল এমন যে টাইম অ্যান্ড টাইট, এইটা থাকলে কিন্তু তখন ওয়েট ফর নান হয়। সবার ক্ষেত্রেই ওয়েট ইয়া ভার্ব সিঙ্গুলার হয়, শুধু টাইম অ্যান্ড টাইট থাকলে, সরি এটা টাইট হবে, তাই না? তাহলে টাইম, এটা একটু ভালো করে লিখি, ভালো বোঝা যাচ্ছে না। টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান, যেটা তোমাদের জন্য এখন বেশি ইম্পর্টেন্ট। টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান, তাহলে এটা কিন্তু ভার্ব প্লুরাল হয়ে গেছে। এটা একটু ব্যতিক্রম, একই রকম জিনিস বোঝানো সত্ত্বেও এটা একটু ব্যতিক্রম, এটা মনে রাখবা তোমাদের জন্য। আচ্ছা, আজকে তোমাদের দুইটা ক্লাস হয়ে গেছে না, অনেক পেইন হয়ে গেছে। ওকে, দেখো এই প্রশ্নটা একটু দেখো, এই শেষ, আমরা এই লাস্ট ব্রেড অ্যান্ড বাটার। তাহলে এইটা দ্বারা আমরা বললাম যে এরা অ্যান্ড দিয়ে যদি এরকম একই জিনিস যুক্ত থাকে তখন ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়। তো এগুলো একটু মুখস্থ করে নিলেই কয়টা হয়ে যায়। তো এটার অ্যান্সারটা হবে বি, তাই না? সিঙ্গুলার ভার্ব। আর শুধু ব্যতিক্রম কিন্তু একটাই, টাইম অ্যান্ড টাইটেরটা, টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান। আর সবার ক্ষেত্রেই ভার্ব সিঙ্গুলার হয়। দেখো এই লাস্ট, তাহলে কোথাও দা প্লাস অ্যাডজেক্টিভ থাকলে ভার্ব কি হয়? প্লুরাল হয়। যে দা দিয়ে কোনো অ্যাডজেক্টিভ যুক্ত আছে, যেমন এইরকম দ্য রিচ, দ্য পুর। তো এরকম অ্যাডজেক্টিভ যুক্ত থাকলে এদেরকে একটা নির্দিষ্ট শ্রেণী বোঝানো হয়, যার কারণে এই ভার্বটা প্লুরাল হয়। ঠিক আছে, এটা কি হয়? প্লুরাল হয়। তাহলে দা দিয়ে যদি কোনো অ্যাডজেক্টিভ যুক্ত থাকে তখন ভার্ব কি হয়? প্লুরাল হয়। ওকে, তাহলে মোটামুটি আমরা এইখানে রুলসগুলো পড়ছি। তো আমরা কিছু রুলস বাদ দিয়ে দিছি, যদি তোমাদের মনে হয় যে ওগুলো পড়ে বুঝতে পারতেছো না বা দরকার পড়ে, তাহলে আমরা ওই কোশ্চেনগুলো, ওই টপিকগুলো আবার রিপিট করব কোনো একটা ক্লাসে। সো আজকে অলরেডি অনেক লেট হয়ে গেছে, আর আমার এইখানে ইলেকট্রিসিটির প্রবলেম হচ্ছে, লাইন আসতেছে যাইতেছে। সো আজকে এই পর্যন্তই থাকুক। সবাইকে ধন্যবাদ, অনেকক্ষণ ছিল ক্লাসে। সো আমরা আজকের মধ্যে ক্লাস এইখানে শেষ করতে চাচ্ছি। শাকিল আসো।